কাছে জনপ্রিয়তাও লাভ করেছে। আর সে কারণেই এই দীপশিতা, মীনাক্ষী, ঐশী এরা হচ্ছে আমাদের কাছে নতুন নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই মেয়েটি যখন ছাত্রী ছিল তখন এখানে সভা করে গেছে, তখনও সভা পরিচালনা করেছে, আজকেও সে এসেছে। সে আবার আজকে আপনাদের সামনে বলবে। আমি আর কথা বাড়াচ্ছি না, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবে আমাদের রাজ্যের ছাত্র আন্দোলনের অল ইন্ডিয়া ক্ষেত্রের নেত্রী, যুব আন্দোলনের নেত্রী কমরেড দীপশিতা ধর। কমরেড দীপশিতা ধর আপনাদের সামনে বলছে। কমরেডরা, বন্ধুরা, সাথীরা, আজকে আমাদের এই সভায় প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগের পরে উপস্থিত হয়েছে, তাদের প্রত্যেকে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন। লাল সিং। এখন আমার আগের বক্তারা বলেছে, আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত মানুষ লাল ঝান্ডার রাজনীতি করেন, যে সমস্ত মানুষ আমাদের সভায় আসেন, আমি মনে করি তাদের নতুন করে বলার কোনো কারণ নেই কেন এই সময় দাঁড়িয়ে আমাদের একসাথে থাকা উচিত। কিন্তু আমি যখন আজকে আসছিলাম ওই ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে, দেখছিলাম রাস্তার পাশে পাশে হাইওয়ের উপরে বিভিন্ন জায়গায় বড় বড় নেতাদের সব ছবি টানানো। বড় নেতার ছবি, তার নিচে দু তিনটে কুচো নেতার ছবি, সবাই স্বাগতম জানাচ্ছে। মজার ব্যাপার হলো বিজেপির যে ফ্লেক্স গুলো দেখতে দেখতে আসছিলাম, তাতে দেখা গেল যারা যারা শ্রমিক ভট্টাচার্যকে স্বাগতম জানাচ্ছে, সেই কুচো নেতাদের ছবি এবার সুকান্ত বাবুর ছবির নিচে নেই। মানে সুকান্ত বাবু এবং শ্রমিক বাবু দুজনে একই রাজনৈতিক দলের হওয়া সত্ত্বেও তার নিচের যারা নেতারা, তারা সবাই মিলে তাদেরকে একসাথে স্বাগত জানাতে পারছেন না। এখন যে বিজেপি এখনো পশ্চিমবঙ্গে সরকারে আসেন, যে বিজেপি আগামী 50 বছরেও পশ্চিমবঙ্গে কোনোদিনও সরকারে আসবে না, তারাই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে রয়েছে। একজন নেতার ভিডিও আর একজন নেতা লিক করে দিচ্ছেন পাবলিকের মধ্যে। তাই যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন এবং যে মানুষ ভাবছেন তৃণমূলকে টাইট দেওয়ার জন্য বিজেপিকে ভোট দেবেন, যে বিজেপি নিজেদের লোককে নিজেরা স্বাগত জানাতে পারছে না, সেই বিজেপিকে আপনি ভোট দিয়েও আপনার ভবিষ্যৎ, আপনার ভালো জীবন, তাকে আপনি স্বাগত জানাতে পারবেন না। বিজেপিকে দিয়ে হবে না। 2014 সালের পর থেকে আমার আপনার জীবনের যত দুর্দশা হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জির যতটা হাত রয়েছে, যতটা যোগদান রয়েছে, তার চেয়ে অনেক বেশি যোগদান নরেন্দ্র মোদী বিজেপি সরকারের কেন্দ্রে বসে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারত জুড়ে যে বেকারত্ব, 45% বেশি ছেলেমেয়েরা তাদের কাজ নেই। আমার আগের বক্তারা বলার সময় বলছিলেন, আমার বয়সী ছেলেমেয়েরা, আমার চেয়ে ছোট ছেলেমেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাশ করার পর বাড়িতে বসে রয়েছে। কেন্দ্রের যে পরীক্ষাগুলো হওয়ার কথা, ব্যাংক, বিমা, রেল, যেখানে সবচেয়ে বেশি নতুন ছেলেমেয়েরা চাকরি বাকরি পেতেন, আপনি বলুন আপনার আশেপাশে কবে আপনি শেষ শুনেছেন কেন্দ্রীয় সরকারের অমুক পরীক্ষায় পাশ করে আমার পাশের বাড়ির ছেলেটা চাকরি পেয়েছে? হয়নি। ব্যাংক বন্ধ হয়ে গেছে, ব্যাংকে বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। ব্যাংকে যে পার্মানেন্ট কাজ ছিল, স্থায়ী চাকরি ছিল, তাকে কন্ট্রাকচুয়াল করে দেওয়া হয়েছে। আমার আপনার বাড়ির ছেলেটার মেয়েটার আর স্থায়ী চাকরি বলে কিছু থাকবে না। রেলের চাকরি, যার জন্য ছেলেমেয়েরা পরীক্ষার প্রস্তুতি নিত, পড়াশুনো করত, সেই রেলের স্থায়ী পদগুলোকে অস্থায়ী করে দেওয়া হয়েছে, কন্ট্রাকচুয়াল করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার স্থায়ী চাকরি বলে আর কিছু রাখবে না। নয়া শিক্ষানীতি 2019 সালে নিয়ে এসেছিলেন তারা, যে নয়া শিক্ষানীতি বলছে ছেলেমেয়েরা আর কোনো সাবজেক্টে স্নাতক হবে না। তারা 4 বছর ধরে এমন সমস্ত সাবজেক্ট পড়বে যাতে 4 বছর পড়াশোনা করার পর তাদের স্থায়ী চাকরি করার মতো যোগ্যতা টুকুনিও থাকবে না। আপনি হিন্দু হন, মুসলমান হন, আপনি আমাদের ভালোবাসুন না ভালোবাসুন, আপনি তৃণমূল, বিজেপি, কংগ্রেস, যে রাজনৈতিক দলের মানুষ হন না কেন, আপনার বাড়িতে যে ছেলেটা, যে মেয়েটা রয়েছে, তার মুখের দিকে তাকাবেন না। কেন্দ্রীয় খাতে শিক্ষার বাজেট প্রতি বছর কমে যাচ্ছে। আপনার বাড়ির ছেলেটা সরকারি স্কুলে, সরকারি কলেজে, সরকারি ইউনিভার্সিটিতে পড়তে না পারলে তার তো পড়াশোনা হবে না। যে সরকার আপনার ছেলেমেয়ের পড়াশোনার বাজেট কমিয়ে দেয়, সেই সরকার আপনার বন্ধু সরকার হতে পারে। আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি,
আমার প্রতি সেমিস্টার প্রতি 6 মাসের মাইনে ছিল 650 টাকা। 650 টাকা প্রতি 6 মাস অন্তর দিয়ে আমি আমার পিএইচডি সম্পন্ন করেছি। সরকার যদি ইউনিভার্সিটিগুলোকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, সরকার যদি স্কলারশিপ ফেলোশিপ বৃত্তি দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা, এই এলাকায় যিনি টোটো চালান, এই এলাকায় যার কাপড়ের দোকান আছে, এই এলাকায় যার ছোট্ট মুদির দোকান আছে, তার বাড়ির ছেলেটা মেয়েটা পড়াশোনা করতে পারবে? নরেন্দ্র মোদীরা বলছে নয়া শিক্ষার্থীর মধ্যে দিয়ে ফরেন ইউনিভার্সিটি তৈরি করবে এই দেশের বুকে, বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হবে। দিল্লিতে আছে অশোকা ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি। তাতে 1 বছরে যদি কাউকে গ্রাজুয়েশন করতে হয়, 1 বছরের ফিস হলো 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা দিয়ে আপনার ছেলে মেয়েকে পড়াতে পারবে? কেন্দ্রের সরকার যে বেসরকারীকরণের কথা বলছে, শিক্ষা থেকে হাত তুলে নেওয়ার কথা বলছে, তাতে তো আমার আপনার বাড়ির ছেলে মেয়েটার শিক্ষা দীক্ষা করা হবে না, পড়াশোনা করা হবে না। আর আমাদের বাড়ির ছেলেমেয়েরা যদি পড়াশোনা না করে, তাহলে লাভ কার? আমার আপনার বাড়ির ছেলেমেয়ের যদি যোগ্যতা না থাকে, তাহলে লাভ কার? মমতা ব্যানার্জিরা পশ্চিমবঙ্গের বুকে এসএসসি পরীক্ষা পিএসসি পরীক্ষা তুলে দিয়েছে। জানেন আপনারা সবাই 26,000 ছেলে মেয়ে তারা চাকরি হারা হয়েছে। 4 লাখ বেশি, তার চেয়েও বেশি ছেলে মেয়েরা যারা বিভিন্ন ভাবে এই পরীক্ষার সময় প্রতারণার শিকার হয়েছে, চাকরি পাননি, অযোগ্যরা চাকরি পেয়েছেন, আত্মহত্যা করেছেন, হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এই তো বিগত কয়েকদিনের ঘটনা। এই ছেলে মেয়েগুলো পড়াশোনা করেছিল বলে, এই ছেলে মেয়েগুলো স্বপ্ন দেখেছিল বলে পশ্চিমবঙ্গের সরকার, বামপন্থী সরকার গরিব মানুষকে পড়াশোনা করাতে পেরেছিল বলে তাদের মনের মধ্যে সাহস ছিল, তাদের মনের মধ্যে স্বপ্ন দেখার সাহস ছিল। কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার আমার আপনার কাছ থেকে সেই স্বপ্নটুকু কেড়ে নিতে চায়। তারা চায় আমার আপনার প্রাথমিক পরিচয় হবে আপনি হিন্দু না মুসলমান। এই তো কিছুদিন আগে বিজেপি সভা করে গেছে, এখানে বড় বড় ডায়লগ দিয়ে গেছে, হিন্দুদের বাঁচাতে হবে, হিন্দুদের বাঁচাতে হবে। আচ্ছা, এই যে 26,000 ছেলে মেয়ে যারা চাকরি হারা হলো, তার চেয়ে আরো বেশি ছেলে মেয়ে যারা এতদিন ধরে রাস্তায় বসেছিল, মমতা ব্যানার্জি ঘুষ নিয়েছেন, মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করেছেন, সমস্ত কিছু জানার পরেও নরেন্দ্র মোদীর সরকার, কেন্দ্রের সরকার, সিবিআই তৃণমূল নেতাদের জেলে ঢোকাতে পারলো না কেন? পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের নেতা। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির খাটের তলা থেকে, বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এখানে যারা বিজেপির সমর্থক আছেন, বুকে হাত দিয়ে বলুন তো, এতগুলো বছর হয়ে গেল বিজেপি কেন্দ্রের ক্ষমতায় রয়েছে, সিবিআই তাদের এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় দোষী সাব্যস্ত হলো না কেন? অনুব্রত মণ্ডল বীরভূমের নেতা মাইকে দাঁড়িয়ে বলছিলেন যে পুলিশকে বোম মারুন, ফোন করে বলছেন পুলিশের বড় কর্তাকে যে তোর বউকে খুব সুন্দর দেখতে আমার বাড়িতে পাঠিয়ে দিস, তোর মাকে খুব সুন্দর দেখতে আমার বাড়িতে পাঠিয়ে দিস। আপনি বলুন না, সিবিআই আপনাদের, কেন্দ্রের সরকার বিজেপি এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল জেলের মধ্যে নেই কেন? প্রশ্ন করবেন না আপনারা? হিন্দু খতরে মে হ্যায়। ওই যে 26,000 ছেলে মেয়ে যাদের চাকরি গেল, তাদের মধ্যে কেউ হিন্দু ছিল না। পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির জন্য যাদের যাদের চাকরি গেল, তাদের কারোর মধ্যে কেউ হিন্দু ছিল না। অনুব্রত মণ্ডলের রাজত্বে যাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে, খুন হয়েছে, পাড়াছাড়া হয়েছে, তাদের মধ্যে কেউ হিন্দু ছিল না। তাহলে সেই হিন্দুদের বাঁচানোর জন্য কেন্দ্রের বিজেপি সরকার রাস্তায় নামেনি কেন? সিবিআই ইডির মধ্যে দিয়ে তৃণমূলের নেতাদের জেলে পড়েননি কেন? কয়লা মাফিয়া অভিষেক ব্যানার্জি এখনো পর্যন্ত রাস্তায় ঘুরে ঘুরে বড় বড় ডায়লগ দিচ্ছে কেন? সিবিআই দেরকে জেলে ঢোকাতে পারছে না কেন? আপনিও জানেন সিবিআই ইডি এগুলো সব দেখানোর বিষয়। বিজেপি নিজেকে ওয়াশিং মেশিন মনে করে। আজকে বলবে তৃণমূলের ওই নেতা চোর, কালকে বলবে তৃণমূলের ওই নেতা ডাকাত, তারপর যেই সে বিজেপিতে আসবে সে একদম সাধু সন্ত হয়ে যাবে, তার বিরুদ্ধে আর কোথাও কোনো রকম প্রচার থাকবে না। শুভেন্দু অধিকারীকে দেখিনি আমরা? হাত পেতে ঘুষ নিচ্ছিল, দেখেছি তো। আজকে সেই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা হয়েছে, বিরোধী দল নেতা হয়েছে। ওই ওয়াশিং মেশিনে যেমন নোংরা কাপড় দিলে সে পরিষ্কার কাপড় বেরিয়ে আসে, বিজেপিও তেমন। এদিক থেকে তৃণমূলের চোর ঢুকবে, ওদিক থেকে বিজেপির বিরোধী দলনেতা বেরোবেন। তাই আপনারা যারা তৃণমূলের বিরুদ্ধে, আপনারা যারা মনে করছেন বিজেপির সাহায্যে তৃণমূলকে টাইট দেবেন, কোনো টাইট হবে না। আপনার পাড়ার সবচেয়ে অত্যাচারী যে নেতা, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যে নেতা, সে বিজেপির নেতা হয়ে যাবে। তাই বিজেপিকে দিয়ে হবে না। বিজেপি চেষ্টা করবে প্রতিদিন হিন্দু মুসলমান আপনাদের মধ্যে করে দিতে। আচ্ছা, এখানে যারা বসে আছেন নানা ধর্মের মানুষ, তো কেউ মন্দিরে যান, কেউ মসজিদে যান। এই কিছুদিন পর দুর্গাপূজা হবে, তার কিছুদিন আগে ঈদ গেছে।
আপনারা ভেবে বলুন তো, এখানে যে হিন্দু মানুষ আছে, দুর্গাপুজোর সময় যখন মা দুর্গার সামনে হাত জোড় করে দাঁড়ান, কি চান? বলেন হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও? বলেন নাকি যে আমার দেশে যেন হিন্দুরা ছাড়া অন্য সমস্ত মানুষ মরে যায়? বলেন না তো। মা দুর্গার সামনে দাঁড়ানো আনত চোখের মা দুহাত জোর করে তার ছেলে মেয়ের কথা বলে, সন্তানের কথা বলে, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তার যেন একটা চাকরি হয়, আমার মেয়েটার অবস্থা যেন তিলোত্তমার মতো না হয়, আমার ছেলেটাকে যেন চাকরি না পেয়ে আত্মহত্যা না করতে হয়। তাই বলেন তো। তার আগে যখন ঈদ হয়েছে, মুসলমান মানুষ রোজা রেখেছে, রোজা ভাঙার পর যখন নামাজ আদা করতে যান, কি চান? গাজায় হিন্দ চেয়েছেন, ইসলামিক রাষ্ট্র চেয়েছেন, নাকি আপনিও আপনার উপাস্য আল্লাহর কাছে ওটুকুই চেয়েছেন যে আমার বাড়ির ছেলেটা মেয়েটা সে যেন থাকে দুধে ভাতে, তার যেন একটা চাকরি বাকরি হয়ে যায়, আমাদের যেন কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না? তাহলে আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনি মন্দিরে যান অথবা মসজিদে যান, ভগবানের সঙ্গে আপনার যে সম্পর্ক, ভগবানের কাছে আপনার যা চাওয়া, তাতে তো কোনো পার্থক্য নেই। যে মানুষ এই দোকানে আসেন, খাবার কেনেন, রসগোল্লা খান, সিঙ্গারা খান, হিন্দু আর মুসলমানের জন্য তার স্বাদ আলাদা আলাদা হয়ে যায়। এই পুজোর সময় কলকাতার বড় বড় যে লম্বা খাবার দোকানে লাইন পড়ে, সেই খাবার দোকানে যিনি রান্না করেন, কেউ তো প্রশ্ন করতে যাননি আচ্ছা ওই ভদ্রলোক বা ওই ভদ্রমহিলা তিনি হিন্দু না মুসলমান? প্রশ্ন করতে যাননি তো কেউ। পুজোর সময় আমরা যে পোশাক পরি, যে নতুন জামা কিনে আনি, আমরা কেউ জিজ্ঞেস করতে যাই এই জামাটা বোনা যখন হয়েছিল, যে হাতটা এই জামাটা বুনেছিল, এই জামাটা সেলাই করেছিল, এই জামাতে চুমকি জড়ি লাগিয়েছিল, সে হিন্দু না মুসলমান? প্রশ্ন করতে যাই না তো। আমাদের শিক্ষায়, আমাদের বড় হওয়ায় এই বাংলার মাটিতে এই প্রশ্নগুলো ছিল না। 1970-77 সালে যখন বামপন্থী রাজনীতি এই বাংলার বুকে একটু একটু করে বেড়ে উঠছে, আমরা বলেছিলাম জমি যার লাঙল তার। আপনি হিন্দু কৃষক হলেও আপনি আমার বন্ধু, আপনি মুসলমান কৃষক হলেও আমার বন্ধু। আমরা বলেছি জমি যার লাঙল তার। যে ক্ষেতহীন মজদুর খেতে কাজ করেন, তিনি হিন্দু হন অথবা মুসলমান, তিনি আমার শ্রেণীর বন্ধু। আর আমার যে জমিদার, সে জমিদার হিন্দু হতে পারে অথবা মুসলমান। আমার যে জমিদার যেই গরিব মানুষের উপর অত্যাচার করে, তার ঘামের দাম দেয় না, তার জমি হাতিয়ে নেয়, সে হিন্দু হোক অথবা মুসলমান, সে আমার শত্রু। শ্রেণীর কথা বলতাম আমরা, খেটে খাওয়া মানুষের একসাথে থাকার কথা বলতাম আমরা, বড় লোক অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করার কথা বলতাম আমরা। 70-77 সালের গরিব মানুষ ধর্ম কর্ম নির্বিশেষে এই লাল ঝান্ডাকে ভালোবেসেছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সেই পরিচিতিটাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার জাত কি? আপনি হিন্দু? আপনি হিন্দু হলে আপনি এসসি এসটি না ওবিসি না জেনারেল? আপনি মুসলমান হলে আপনি শিয়া না সুন্নি? প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া হবে। আমরা তো গল্প শুনেছি, যখন দাঙ্গা হয়েছে মুজাফফরনগরে, বহু মুসলমান মানুষের ঘর জ্বলে গেছে। সীতারাম ইয়েচুরি কিছুদিন আগে মারা গেছেন যিনি, সে সীতারাম ইয়েচুরি তখন ছাত্র নেতা, তিনি গেছেন প্রতিনিধি দলের সঙ্গে, একটি বাড়ির সামনে গেছেন, বাড়িটা পুরো পুড়ে গেছে, বাড়ির ভিতরে কিচ্ছু অবশিষ্ট নেই। ওই বাড়ির যে বয়স্ক লোক, এক মুসলমান চাচা, সে ঘরের বাইরে বসে আছে। কমরেড সীতারাম ইয়েচুরি তাকে গিয়ে বলেছেন যে এখানে তো সমস্ত আপনার জন্য নিরাপদ না, আপনি এক কারণ আমাদের সঙ্গে আসুন, আমরা আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। সে চাচা উত্তর দিয়েছে যে দেখো বাবা, আমার তো জন্ম হয়েছে এখানে, আমার দাদা পরদাদা সবাই দফন হয়েছে এই মাটিতেই, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তবে তুমি যদি আমাকে নিয়ে যেতে পারো, তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও। আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় কোনো দাঙ্গা হয় না, কোনো হিন্দু মুসলমানের গায়ে রক্ত লাগে না। জ্যোতিবাবুর বাংলা এমন ছিল। সাধারণ মানুষ, গরিব মানুষ, উত্তরপ্রদেশের মানুষ, বিহারের মানুষ বাংলার দিকে তাকিয়ে বলতো জ্যোতিবাবুর বাংলা, যে বাংলায় আপনার ধর্মীয় পরিচয় অনুযায়ী আপনার জীবন নির্ধারণ হয় না। 1984 সালে যখন শিখ দাঙ্গা হয়েছে, সারা দেশ জুড়ে মানুষ মরেছে, শিখ মানুষ মরেছে, পশ্চিমবঙ্গের বুকে একটা শিখ মানুষের গায়ে হাত লাগেনি, কারণ জ্যোতিবাবুর বাংলা ছিল। জ্যোতিবাবু মাইকে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার বামপন্থী লোকেরা আপনারা ব্যারিকেড করুন, ভলেন্টিয়ার করুন, একজন শিখ মানুষের গায়ে যেন আঁচ না লাগে। জ্যোতিবাবুরা করে দেখিয়েছিলেন। 2002 সাল, 1992 সাল গুজরাটের দাঙ্গা হয়েছে, বাবরি মসজিদ ভাঙা হয়েছে, সারা দেশ জুড়ে দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলেছে। পশ্চিমবঙ্গে হয়নি, কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জ্যোতিবাবু, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল দেখা হবে না। আর মমতা ব্যানার্জি আসার পর 2011 সালের পর থেকে কতগুলো দাঙ্গা হয়েছে। মানুষের মনের মধ্যে এই যে বিষ বাষ্প,
সাম্প্রদায়িকতার বিষ বাষ্প এ তো খালি একা বিজেপি নিয়ে আসেনি, মমতা ব্যানার্জিও নিয়ে এসেছে। যত বেশি দাঙ্গা তত বেশি লাভ, দুই দলেরই লাভ। যখন দাঙ্গা হবে, দাঙ্গায় তো বড় লোকের কিছু হয় না। শুনেছেন কখনো কোথাও দাঙ্গা হয়েছে আর আদানির বাড়ি পুড়ে গেছে? শুনেছেন? শোনেননি। খুব দাঙ্গা হয়েছে আর আম্বানির বাড়ি ভেঙে দিয়েছে? শুনেছেন কখনো? শোনেননি। শুনেছেন কখনো দাঙ্গা হয়েছে আর শাহরুখ খানের বাড়ি কেউ জ্বালিয়ে দিয়েছে? শোনেননি। কারণ দাঙ্গা হলে বড় লোকের গায়ে আঁচ লাগে না, গরিবের গায়ে আঁচ লাগে। যে হিন্দুর দোকানটা এই বাজারের মধ্যে রয়েছে, ছোট্ট একটা গুমটি, তার হয়তো ওই বাড়িটা জ্বলে গেছিল। যে মুসলমান মানুষ মাটির চালায় বাড়িতে থাকেন, তার হয়তো বাড়িটা জ্বলে গেছিল। যখন দাঙ্গা হয়, হিন্দু হোক অথবা মুসলমান, গরিব মানুষের মধ্যে ভয় হয়, আশঙ্কা হয়। আর ঠিক সেই সময় এই বিজেপি তৃণমূল তারা হিন্দু আর মুসলমান পাড়ায় চলে যায়। बीजेपी हिंदू पढ़ाई गई बोलबे देखेছো तो हिंदू खतरे में है, अगर हिंदुओं को बचाना है तो बीजेपी के साथ आना है। মমতা ব্যানার্জি চলে যাবেন, তৃণমূলের তারা চলে যাবেন মুসলমান পাড়ায়, গিয়ে বলবে বিজেপি যদি চলে আসে তোমাদের কিন্তু জানে মেরে দেবে, তাই আমার সঙ্গে আসো। কিন্তু কেউ একবারও বলবে না যে তুমি তো মানুষ, তুমি তো গরিব খেটে খাওয়া মানুষ, তোমাকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের সঙ্গে আসো। এখানে অনেক বয়স্ক মানুষ রয়েছেন, তারা বলতে পারবেন 34 বছর সাধারণ মানুষের আশীর্বাদে সমর্থনে আমরা এই রাজ্যের মাথার উপর ছিলাম। একদিনের জন্যও আমাদের পার্টির লোকেদের লাল ঝান্ডায় লোকের বাড়িতে গিয়ে বলতে হয়নি আপনি হিন্দু হলে আমাকে ভোট করুন অথবা আপনি মুসলমান হলে আমাকে ভোট করুন। মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী এরা দুজনেই চায় আমার বাড়ির ছেলেটা মেয়েটা চাকরির মিছিলে না হেঁটে রামনবমী অথবা তৃণমূলের তৈরি করা অন্য কোনো অস্ত্রের মিছিলে হাঁটুক। তৃণমূল বিজেপি এটাই চায় আমার আপনার বাড়ির ছেলে মেয়েকে যদি ধর্মের নামে লেলিয়ে দেওয়া না যায়, লড়িয়ে দেওয়া না যায়, তাহলে তোরা প্রশ্ন করবে আমার চাকরি কোথায়। ওরা তো প্রশ্ন করবে যে নরেন্দ্র মোদীজি কাহা গে আপকা 15 লাখ রুপে। এই প্রশ্নগুলো যাতে না করতে পারে তাই প্রতিদিন হিন্দু মুসলিমে লড়িয়ে দাও। দেখবেন যখন দাঙ্গা হয়, যে মানুষ মারা যায় তাতে কিন্তু তৃণমূল বা বিজেপির নেতার কোনো ছেলেরা থাকে না। ওই দাঙ্গার মিছিলে অস্ত্র হাতে যে ছেলেটা সবার সামনে দাঁড়ায়, সবার আগে গুলি খায়, সে কোনো গরিব ঘরেরই ছেলে। তাকে সঠিক জায়গায় নিয়ে গেলে সে হয়তো চাকরির মিছিলে হাঁটতো, তার পরিবর্তে তার হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। আপনারা ভেবে দেখুন আপনার বাড়ির ছেলে মেয়ের জন্য কেমন ভবিষ্যৎ চান আপনারা? তৃণমূল বিজেপির ধর্মের হানাহানির ভবিষ্যৎ চান, নাকি এমন একটা ভবিষ্যৎ চান যে ভবিষ্যতে মইদুল মিত্রে, সুদীপ্ত গুপ্ত, সালকু সোরেন, অভিজিৎ মাহাতো এরা তাদের জাত ধর্মের পরিচয়ের ওপরে গিয়ে আপনার বাড়ির ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য শহীদ হতেও পিছু পাহন না? আপনাদের পক্ষ নিতে হবে, আপনাদের পক্ষ নিতে হবে। যে মানুষ ভাবছেন, যে হিন্দু মানুষ ভাবছেন যে বিজেপিকে ভোট দিই, এই অঞ্চল বহু উদ্বাস্তু অঞ্চলের উদ্বাস্তু মানুষের বাস। আমি নিজে একজন উদ্বাস্তু পরিবারের মেয়ে। আমার ঠাকুরদারা সেই 1950 সালে বরিশাল থেকে পার বাংলায় চলে এসেছিল। বহু উদ্বাস্তু মানুষের মনে হচ্ছে যে আচ্ছা ওপার বাংলায় আমরা যখন ছিলাম, পূর্ববঙ্গে আমরা যখন ছিলাম, বাংলাদেশে আমরা যখন ছিলাম, তখন তো মুসলমানের অত্যাচারে আমরা এপার বাংলায় চলে এসেছি। বিজেপি তো ঠিকই বলছে মুসলমানদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, মুসলমানদের আমাদের দেশ ছাড়া করতে হবে। বিজেপির কথায় নেচে তারা এসআইআর, এনআরসি, সিএ এর জন্য লাফালাফি করছে। আমি শুধু আপনাদের বলে রাখি, যে আসামে এনআরসি সিএ হয়েছে সেই আসামের ডিটেনশন ক্যাম্পগুলো একটু গিয়ে ঘুরে আসুন। ঘুরে আসতে হবে না, এখন তো ফোন আছে, ফোনে গুগলে সার্চ করুন। আসামের এনআরসি হওয়ার পর যে ডিটেনশন ক্যাম্প, তাতে হিন্দুর সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? এনআরসি করার পর দেখা গেছে বেশিরভাগ গরিব মানুষ, তাদের কাছে তো এত নথিপত্র থাকে না। আমার বাবা কবে জন্মেছিল তার একটা কাগজ আমি দেখাতে পারি, আমার বাবার বাবা তার বাবা কবে জন্মেছিল, কোথা থেকে এসেছিল তার কাগজ আমি দেখাবো কি করে? বহু হিন্দু গরিব মানুষ, শিডিউল কাস্ট মানুষ, আদিবাসী মানুষ, তারা দেখাতে পারেননি, প্রমাণ করতে পারেননি। ওই আসামে জন্ম হবার পর, বড় হবার পরেও তারা প্রমাণ করতে পারেননি তারা আসামেরই বাসিন্দা। পাঠিয়ে দেওয়া হয়েছিল ডিটেনশন ক্যাম্পে। কতজন মানুষ মারা গেছেন জানেন? 1 বছর, 1.5 বছর, 2 বছর মরে যাবার পর একটা হিন্দু লোককে প্রমাণ করেছিল সরকার যে না না, ওই লোকটা আসলেই ভারতীয় ছিল, সে বাংলাদেশি ছিল না। তার মরে যাবার পর ওর বাড়ির লোক বলছে 70 বছরের বৃদ্ধের ওই মৃতদেহ নিয়ে, যে মরার পর সে প্রমাণিত হলো সে আসলে ভারতেরই লোক। এখন এই মৃতদেহ নিয়ে আমরা যাই কোথায়? আপনি ভেবে দেখুন, আপনি যারা এই অঞ্চলের মানুষ ভাবছেন এসআইআর হবে, এসআইআর হলে আমাদের লাভ হবে, আমরা সিটিজেন পাবো, আমরা নাগরিকত্ব পাবো। এসআইআর এর জন্য যে যে কাগজ লাগবে সেই সব কাগজ আছে তো আপনাদের?
এসআইআর এর জন্য যেসব কাগজগুলো দেখাতে হবে সব তৈরি করে রেখেছেন তো? আপনি হিন্দু হন, আপনার 14 পুরুষ এই অঞ্চলের বাসিন্দা হোক, যদি সেই কাগজগুলো আপনি না দেখাতে পারেন ডিটেনশন ক্যাম্পে ছুড়ে ফেলে দেবে আপনাকে। খাবার নেই, দাবার নেই, কোথাও কোনো আইনি সহায়তা নেই, বাঁচবেন কি করে? কাদের ভরসা? কোন বিজেপির ভরসা? যে বিজেপি নিজের পাপের ঠিক নেই, আর্থিক নেতা তৃণমূল থেকে ধার করে নিয়ে এসছে, সেই বিজেপির ভরসা? পারবেন না। যে মানুষ মনে করছেন বিজেপিকে নিয়ে এসে এনআরসি হবে, সিএ হবে, আমি হিন্দু আমি বেঁচে যাব, এই তো কিছুদিন আগে আমরা দেখলাম বাঙালি বলে যাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিল তার মধ্যে সব তো মুসলমান ছিল না, তার মধ্যে কণ্ঠিদারি হিন্দুও তো ছিল। সে বলার পর সে বারবার বলছে যে আমি হিন্দু, তারপরেও তাকে বাংলাদেশে খেদিয়ে দিয়েছিল, মনে নেই? ফলে যে হিন্দু মনে করছেন বিজেপিকে ভোট দিয়ে নিজেদের বাঁচাবেন, আমরা বলছি এই আমাদের অভিজ্ঞতা, ভারতের যেখানে যেখানে বিজেপি গেছে, এই মণিপুরের বেশিরভাগ মানুষ তো হিন্দু মানুষ, এতদিন ধরে সেখানে দাঙ্গা চলছে মৈতেই মানুষ আর কুকি মানুষের মধ্যে। কত মানুষ মারা গেছে, নগ্ন করে প্যারেড করানো হয়েছে মহিলাদের, তাদের মধ্যে বেশিরভাগটাই তো হিন্দু। সেখানে তো ক্ষমতায় নরেন্দ্র মোদীর সরকারি, বিজেপির সরকারি। তাহলে যে বিজেপি মণিপুরের হিন্দুদের বাঁচাতে পারে না সরকারে এসে, সেই বিজেপি আপনার পশ্চিমবঙ্গে এসে আপনাকে বাঁচাতে পারবে? ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন না, ত্রিপুরাতে গত পঞ্চায়েত নির্বাচনে যখন ভোট হয়েছে 93% সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেই বিজেপি আপনার পশ্চিমবঙ্গে এসে গণতন্ত্র পালন করবে? ত্রিপুরায় যে মানুষ ঘর ছাড়া হয়েছেন, যে মানুষ খুন হয়েছেন, তার 90% মানুষ হিন্দু মানুষ। তাহলে যারা ত্রিপুরাতে হিন্দুদের বিরুদ্ধে এই কারণে যে তারা সিপিএম করে, তারা বামপন্থী রাজনীতি করে, তাদেরকে খুন করছে, তাদেরকে ধর্ষণ করছে, তাদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তারা পশ্চিমবঙ্গে এসে আপনার মাথায় ছাতা হবে? যে বিজেপির অর্ধেক লোক, কালকে থেকে যদি বলা হয় তৃণমূল থেকে আসা লোক আর বিজেপিতে নাম লেখাতে পারবে না, বিজেপি পার্টিটাই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। যে বিজেপি পার্টি নিজের জায়গা তৈরি করার জন্য তৃণমূলের সব চোর ডাকাত লম্পট বদমাইশ গুলোকে নেতা বানাতে পারে, তারা এসে আপনাকে বাঁচাবে আপনি বিশ্বাস করেন? বাঁচাবে না। যে মুসলমান মানুষ ভাবছেন বিজেপির ভয়, বিজেপি থেকে বাঁচতে হবে, তাই যেভাবেই হোক তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে আটকাতে হবে। আমি আপনাকে প্রশ্ন করি, মহিদুল মিদ্দে মুসলমান ছিল না? আনিস খান মুসলমান ছিল না? কি বলেছিল সে? এনআরসি সি এর বিরুদ্ধে লড়াই করার জন্য আনিস খানকে খুন করা হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, মুসলমান ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা বিদ্যালয়, তার জমি বিক্রি করে দিচ্ছিল। তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আনিস খানকে খুন করা হয়েছে। আনিস খানের বাড়িতে ঢুকে তার বাবার বুকের দিকে বন্দুক তাক করেছিল কারা? আনিস খানকে নিজের বাড়িতে খুন করেছিল তারা। যে তৃণমূল, যে মমতা ব্যানার্জি প্রতি ওই রোজার পর ইফতারের সময় মাথায় সাদা কাপড় দিয়ে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ নাটক পুরোটা করে, রোজা রাখেন না, কলমা পড়তে পারেন না, কিন্তু নাটক পুরোটা করতে পারেন। প্রতি ভোটের আগে হঠাৎ করে মুসলমানদের জন্য ওনার দরদ উঠলে পড়ে, প্রশ্ন করবেন না আপনি ওনাদের? মহিদুল মিদ্দে, আনিস খানের যারা খুন করলো তাদের এখনো সাজা হলো না কেন? প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন না? মাদ্রাসা কমিশনের পরীক্ষা বিগত 20 বছরে, 30 বছরে কতবার হয়েছে? 2011 সালের পর কতবার পশ্চিমবঙ্গের বুকে মাদ্রাসা কমিশনের পরীক্ষা হয়েছে? জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস করবেন না? এসএসসি পরীক্ষায় যে ছেলেমেয়েগুলো চাকরি না পেয়ে আত্মহত্যা করলো, তাদের মধ্যে তো মুসলমানদেরও নাম ছিল। তাহলে মুসলমান প্রেম শুধু ওই ইলেকশনের আগে, নির্বাচনের আগে ভোট পাওয়ার জন্য? মুসলমানের প্রতি ভালোবাসা শুধুমাত্র ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে তার ভোটটা নেওয়ার জন্য? পশ্চিমবঙ্গের বুকে মুসলমানদের জন্য, তাদের ভালো থাকার জন্য, তাদের চাকরি বাকরির জন্য, তাদের পড়াশোনার জন্য মমতা ব্যানার্জি কি করেছেন? প্রশ্ন করবেন না আপনি? প্রশ্ন করবেন না? বাবুল সুপ্রিয়, কে ছিল বাবুল সুপ্রিয়? বিজেপির এমপি। আসানসোলে যখন দাঙ্গা হলো, ইমাম রশিদি সাহেব, তার ছেলেকে যখন খুন করা হলো, ওই পুরো দাঙ্গার সবচেয়ে বড় প্ররোচনাদাতা লোকটার নাম বাবুল সুপ্রিয়। আপনাদের মনে আছে? ইমাম সাহেবের কাছে যখন সাধারণ ওই এলাকার মুসলমান মানুষেরা এসে বলেছে যে আপনারা আমাকে হুকুম করুন, আমরা যাব এবং যারা আপনার ছেলেকে খুন করলো আমরা তার বদলা নেব, কি বলেছিলেন ইমাম সাহেব? বলেছিলেন আমি তো দেখিনি কারা আমার ছেলেকে খুন করেছে, আমি এই খুনের রাজনীতিতে, বদলার রাজনীতিতে বিশ্বাস করি না। আমার ছেলে গেছে, আমি তার যন্ত্রণা বুঝি, আমি চাই না আর অন্য কোনো বাবার, আর অন্য কোনো মার কোল খালি হোক। যারা ইমাম রশিদির ছেলেকে খুন করলো, সেই চাপ চাপ রক্ত মাখা বাবুল সুপ্রিয়, সে আজকে তৃণমূলের নেতা, সে আজকে তৃণমূলের মন্ত্রী।
মমতা ব্যানার্জি যদি সত্যিই এতই মুসলমান প্রেমী হতেন তাহলে ওই দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়কে নিজের পার্টিতে নিতেন না। মমতা ব্যানার্জি যদি সত্যি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাইতেন তাহলে তো বুক ঠুকে বলতেন আমি আরএসএস এর বিরুদ্ধে। বুক ঠুকে বলতেন যে আরএসএস এই দেশের বুকে সবচেয়ে বড় শত্রুর নাম। বলতেন যারা গডসেকে পুজো করে, যারা সাভারকারকে পুজো করে, তাদের স্থান এই রবীন্দ্রনাথের মাটি, এই ক্ষুদিরামের মাটি, এই বিনয় বাদল দীনেশের মাটিতে নেই। বলতে পারতেন তো, বলেন না। কি বলেন মমতা ব্যানার্জি? আরএসএস এর সঙ্গে আমার কোনো সমস্যা নেই, বিজেপির সঙ্গে সমস্যা। কিছু বছর আগে উনি বলেছিলেন যে নরেন্দ্র মোদী খারাপ লোক, কিন্তু তার পরিবর্তে যদি আদবানিজি নেতা হন আমার কোনো অসুবিধা নেই। যে সংখ্যালঘু মানুষ ভাবছেন বিজেপি আরএসএস এর আক্রমণের সময় এই তৃণমূল আপনার ছাতা হবে না। পশ্চিমবঙ্গের ইতিহাস বলে এই বাংলার বুকে খেটে খাওয়া গরিব সংখ্যালঘু মানুষের মাথায় যদি কেউ ছাতা হয়ে থাকে সেটাই লাল ঝান্ডাই। পক্ষ নিতে হবে আপনাদের। পশ্চিমবঙ্গের বুকে আমাদের যা লড়াই, আমাদের যা সংগ্রাম, আমাদের যে ইতিহাস, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে থাকার যে ইতিহাস, সেই ইতিহাসে তৃণমূল অথবা বিজেপি কারোর কোথাও কোনো যোগদান নেই। যে উদ্বাস্তু মানুষ ভাবছেন যে এই সময় দাঁড়িয়ে বিজেপির সঙ্গে থাকতে হবে নাগরিকত্বের জন্য, ভারতে থাকার জন্য, আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাইবো যখন ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন, যে কলোনিগুলোতে আপনারা থাকেন, যে বাড়িগুলোতে আপনারা থাকেন, সেই বাড়িগুলো তৈরি করেছিল কারা? বিজেপি, আরএসএস, হিন্দু মহাসভা। আমার দাদুরা যখন ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন, কর্পত শূন্য হয়ে পরনের কাপড়টুকু নিয়ে যখন এপার বাংলায় চলে এসেছিলেন, তখন তো কোনো হিন্দু মহাসভা এসে বলেনি যে বাবা তুমিও হিন্দু আমিও হিন্দু, জয় শ্রীরাম, আসো না আমার বাড়ির পাশে একটু জায়গা আছে, তোমার জন্য একটু মাথা গোজার ঠাই করে দিই, বলেছে নাকি? যখন রিফিউজি ক্যাম্পগুলোতে আট পেটা খেয়ে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু হিন্দু মানুষ দিনের পর দিন এখানে থাকছিল, কোন বিজেপি হিন্দু মহাসভা, কোন শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়ে বলেছিল যে তুমিও হিন্দু আমিও হিন্দু, আসো তোমার জন্য লঙ্গর, তোমার জন্য খাবার তৈরি করবো আমরা? বলেছিল? বলেনি। আমি দাদুদের মুখে শুনেছি ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল হিন্দু উদ্বাস্তু মানুষের মাথায় যদি কেউ ছাতা ধরে থাকে, সেই পার্টিটার ঝান্ডার রং লাল, তার নাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। এই লাল ঝান্ডার প্রতি আমরা কৃতজ্ঞ। এই লাল ঝান্ডা না থাকলে উদ্বাস্তু হিন্দু মানুষের কোনো জায়গা হতো না। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা বলি আমাদের কাছে যে কোনো ধরনের মৌলবাদ, সেটা হিন্দুর নামে হোক অথবা মুসলমানের নামে হোক, আমরা তার বিরোধী। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, এপার বাংলায় যেমন উগ্রবাদী আরএসএস বিজেপি রয়েছে, ওপার বাংলায় তেমন জামাত রয়েছে। এপার বাংলায় যেমন এই আরএসএস বিজেপি হিন্দু রাষ্ট্র চাই বলে মাথার পোকা নষ্ট করে দিচ্ছে, সেরকম ওপার বাংলায় বাংলাদেশিরাও তাই বলছে, জামাতিরাও তাই বলছে, ইসলামিক রাষ্ট্র চাই। আর এই বাংলাদেশে এই জামাতিদের বিরুদ্ধে, মুসলিম মৌলবাদের বিরুদ্ধে যারা রাস্তায় নামছেন তারা কারা? ওপার বাংলায় মুসলমান মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা জীবন দিলেন, শহীদ হলেন, তারা কারা? আমরা গর্ব করে বলি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শুধুমাত্র এই জামাতিদের বিরুদ্ধে কথা বলার জন্য তারা খুন হয়েছে, শহীদ হয়েছে। আমরা গর্ব করে বলি আমরা যারা বামপন্থী রাজনীতি করি, ওপার বাংলায় যেমন মুসলমান মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে আমরা ভয় পাই না, তেমন এই ভারতে দাঁড়িয়েও আমরা হিন্দু মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই না। আমাদের কাছে দুজনেই চরম শত্রু, দুজনেই ধর্মের নামে দেশকে ভাগ করতে চায়, দুজনেই ধর্মের নামে আমাকে আপনাকে প্রতিদিন টুকরো টুকরো করতে চায়। আর আমরা কি চাই? আমরা যারা লাল ঝান্ডার কথা বলি, আমরা কি চাই? আমরা বলি সংঘবদ্ধ ভারতের কথা, আমরা বলি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের নেতৃত্বে তৈরি হওয়া ভারতের কথা। আপনাদের মনে থাকবে এই গল্পটা, ভগৎ সিং যখন স্বাধীনতা সংগ্রাম করছেন, একবার তিনি বলছেন তার বন্ধুদের যে আমি বাস আজাদি নিয়ে চাই। সবাই একটু ঘাবড়ে গেছে যে স্বাধীনতার জন্য এত আন্দোলন, তুমি বলছো তোমার স্বাধীনতাই চাই না। ভগৎ সিং উত্তর দেন, আমি বাস আজাদি নিয়ে চাই। আমাদের এমন স্বাধীনতা চাই না যাতে আমার দেশের চালিকা শক্তি ব্রিটিশদের হাত থেকে এই দেশের বড়লোকদের হাতে চলে যাক। আমার এমন স্বাধীনতা চাই যাতে আমার দেশের গরিব গুরব, আমার দেশের কৃষক মেহনতি, তার হাতে রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা থাকে। আমাদের কাছে স্বাধীনতা মানে তাই, আমাদের কাছে ভালো সুসম্পন্ন ভারত মানে তাই। আমাদের কাছে ভারত মাতা মানে শুধুমাত্র একটা ফ্ল্যাগ না, একটা ছবি নয়। আমাদের কাছে ভারত মাতা মানে এইখানে বসা প্রত্যেকজন মহিলা, যে মহিলা আজকে বাড়িতে গিয়ে রান্না করার সময় তার ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত থাকে।
আমাদের কাছে ভারত মাতা মানে সেই সমস্ত মহিলা যারা এখানে বসে রয়েছেন, যারা রাত্রিবেলা 9টার পর 10টার পর রাস্তায় বেরোলে ভয় পান, যারা চোখের সামনে উনাও হাথরাস হতে দেখেন, যারা চোখের সামনে তিলোত্তমা বা কলকাতা ল কলেজ হতে দেখেন, আমাদের কাছে সেই ভারত মাতার সম্মানই আসলে ভারতের সম্মান। নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি এরা বাংলার কথা বলবেন, বাংলা নিজের মেয়েকেই চায়, আর সেই বাংলার মেয়ে তিলোত্তমাকে কর্মরত অবস্থায় খুন ধর্ষণ করবেন। মমতা ব্যানার্জি বলবেন বাংলায় নিজের মেয়েকেই চায়, আর সাউথ কলকাতা ল কলেজে তারই দলের একজন ছাত্রীকে ধর্ষণ করে তার ভিডিও রেকর্ডিং করবেন। নরেন্দ্র মোদীরা বলবেন যে ভারত মাতা কি জয়, আর তারপরে উন্নাওয়ে ওই 19 বছরের মেয়েকে খুন ধর্ষণ করবে। হাথরাসে খুন ধর্ষণ করার পর তার মেরুদণ্ডের হাড় জিভটা পর্যন্ত টেনে ছিঁড়ে দেবেন। হিন্দু ধর্মে ওই শেষকৃত্যের একটা ব্যাপার থাকে। 19 বছরের মনীষা বাল্মীকিকে শেষকৃত্য পর্যন্ত করতে দেওয়া হয়নি রাম রাজ্যে, নরেন্দ্র মোদীর রাজ্যে, আদিত্যনাথের রাজ্যে। পোস্টমর্টেম হওয়ার পর শরীরটাকে টানতে টানতে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আপনারা ভাবুন, যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা, যে সমস্ত মহিলারা কোথাও না কোথাও নরেন্দ্র মোদীদের ভারত মাতা অথবা মমতা ব্যানার্জির বাংলার মেয়েকে বিশ্বাস করছেন, এরা ভোটের জন্য অনেক বড় বড় কথা বলবেন, কিন্তু আপনি যদি সাধারণ মানুষ হন, আপনি যদি মমতা ব্যানার্জি অথবা বিজেপির পরিবারের কেউ কিছু না হন, তাহলে আপনার জীবনের মূল্য ওদের কিছু নেই। তাই আপনাকে পক্ষ নিতে হবে। যে বিজেপি, যে আরএসএস মনুস্মৃতির মধ্যে দিয়ে দেশ চালাতে চায়, কি বলে মনুস্মৃতি? মনুস্মৃতি বলে যে 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তার মধ্যে শূদ্র মানুষ মানে আজকের দিনে দাঁড়িয়ে যারা শিডিউল কাস্ট এবং ওবিসি, এই সমস্ত শূদ্র মানুষের জন্মই হয়েছে যাতে তারা উচ্চ বর্ণের সেবা করতে পারে। তাই দেখবেন রিজার্ভেশন বন্ধ করে দিচ্ছে, কলেজ, ইউনিভার্সিটি, অধ্যাপনায় শিডিউল কাস্ট, ওবিসি রিজার্ভেশন মেনে সেখানে নিয়োগ হচ্ছে না। এসসি এসটিদের জন্য যে স্কলারশিপ, ফেলোশিপ ছিল বন্ধ করে দিচ্ছে, কারণ তারা বিশ্বাস করেন আপনার জন্মই হয়েছে যাতে আপনি উচ্চ বর্ণের সেবা করতে পারেন। মনুস্মৃতি বলছে মেয়েদের জন্মই হয়েছে যাতে সে বাড়ির ভরণ পোষণ, বাচ্চা প্রতিপালন, রান্না বান্না ইত্যাদি করতে পারে। জন্মের সময় সে পিতার অধীন, বিয়ের পর সে স্বামীর অধীন, এবং তারপরে তার পুত্র সন্তান হলে সে তার সন্তানের অধীন। অর্থাৎ আপনি যদি মেয়ে হন, আপনি যদি সনাতনী হিন্দু ওনাদের কথা মতো হন, তাহলে আপনার কথা বলার অধিকার নেই, আপনার নিজের পরিচিতি নেই। আপনি অমুকের বউ, অমুকের মা, অমুকের বোন, এই পরিচয় আপনাকে বাঁচতে হবে। আর এই বাংলার মেয়েরা, এই বাংলার মাতঙ্গিনী হাজরা, বিধবা মানুষ, বয়স্ক মানুষ হাতে যখন আমার দেশের পতাকা নিয়ে গুলি খাচ্ছিল, তো বলেনি যে আমি অমুকের স্ত্রী, ওই কারণে আমাকে গুলি করুন। এই বাংলার মেয়েরা প্রীতিলতা ওয়াদ্দেদা মাস্টারদার ছুচু সেনের সঙ্গে যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছেন, যখন মিশন প্রায় কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু বুঝতে পারলেন গুলি লেগে গেছে, এরপরে পালাতে পারবেন না, প্রীতিলতার কাছে উপায় ছিল, অপশন ছিল ব্রিটিশের কাছে সারেন্ডার করে দেওয়ার। কিন্তু আমার বাংলার মেয়েরা, আমার বাংলার মেয়ে প্রীতিলতা, সে হাতে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মরে গেছিল, কারণ বাংলার মেয়ের জন্য কারুর হাতে বন্দী হওয়ার চাইতে শহীদ হওয়া অনেক বেশি গর্বের। আমরা এই বাংলার মেয়ে, এই বাংলার মেয়েকে মনুস্মৃতি, এই বাংলার মেয়েকে আরএসএস, বিজেপি নতুন করে কি করে আদর্শ সনাতনী নারী হয় সেইটা বোঝানোর চেষ্টা করছে। আদর্শ নারী শুধু রান্না করে, আদর্শ নারী শুধু বাচ্চা প্রদান করে, আদর্শ নারী সে লেখে না, আদর্শ নারী সে পড়ে না, আদর্শ নারী সে মাইকে দাঁড়িয়ে ভাষণ দেয় না, আদর্শ নারী সে নিজের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কয়েকশো ক্রোশ পথ হেঁটে যায় না। এই বাংলায় তো রোকেয়াদের জন্ম দিয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেন। কে রোকেয়া সাখাওয়াত হোসেন? এই পূর্ব বাংলার সমস্ত মেয়েদের জন্য প্রথমবার যিনি স্কুল খুলেছিলেন একজন মুসলমান মহিলা, মেয়েদের পড়ার অধিকারের জন্য যিনি লড়েছিলেন একজন মুসলমান মহিলা। একজন মুসলমান মহিলা হয়ে পড়তে চেয়েছিলেন বলে ওই টুপিধারী দাড়িধারী লোকেরা তাকে একঘরে করে দিয়েছিল, বলেছিল এই সঠিক মুসলমান না বাবা, একে মুসলমান তারপরে মেয়ে তারপরে আবার পড়াতে চান। কিন্তু বাংলার মাটিতে প্রমাণ করেছে, এই বাংলার মাটিতে মাতঙ্গিনী, রোকেয়া, এই বাংলার মাটিতে প্রীতিলতা, ইলা মিত্র, কল্পনা দত্ত, তারা নিজেদের মতো করে বাংলার জন্য, বাংলার মানুষের জন্য লড়াই করেছেন। আপনি ভেবে দেখুন, আপনার ইতিহাস, আপনার সম্পদ, আপনার গৌরব, যে কারণে এক সময় বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। আজকে বাংলা যা ভাবে সারা ভারত আগামী দিনে তা ভাববে। সেই গৌরব আজকে আমরা কোথায় নিয়ে এসে রেখেছি? আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, এই বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে তৃণমূল, বিজেপি দুজনের বিরুদ্ধেই লড়াই করতে হবে। যে বিজেপি বলছে বাংলা ভাষা বলা মানেই বাংলাদেশে, যে বিজেপির
দিল্লি পুলিশ তারা সার্কুলার জারি করছে যে বাংলাদেশি কেউ যদি বলেন বাংলাদেশি ভাষা অর্থাৎ আমাদের যে মাতৃভাষা সেই ভাষায় যদি কেউ কথা বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সেই বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে লড়াই, কিন্তু সেই লড়াইটা করবে কে? তৃণমূল। যে মমতা ব্যানার্জি এত বড় ছবি দিয়ে হিন্দি ভাষা দিবসে শুভেচ্ছা দেয়, যে তৃণমূল বাইরে থেকে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসে এই বাংলা থেকে এমপি করে পাঠান, যে বিজেপির ব্যারাকপুরের যে এমপি ক্যান্ডিডেট তিনি ভোজপুরি গায়ককে নিয়ে এসে নিজের প্রচারে হাঁটান, তারাই বাংলাকে বাঁচাবে না। এই বাংলাকে, এই বাঙালিকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে লাল ঝান্ডা, এই লাল ঝান্ডার সঙ্গে থাকুন। যারা পাড়ায় পাড়ায় অবৈতনিক স্কুল খুলেছিল, বাংলা ভাষায় শিক্ষার প্রসার করেছিল, সেই লাল ঝান্ডার সঙ্গে থাকুন। যে লাল ঝান্ডার আমলে প্রতি বছর এসএসসি পিএসসি হতো, ছেলেমেয়েরা চাকরি পেত, বাংলাদেশ বাঙালি মানুষকে বাইরে যেতে হতো না, সেই লাল ঝান্ডার সঙ্গে থাকুন। এই লাল ঝান্ডাই আপনার মা, এই লাল ঝান্ডাই আপনাকে আগলে রেখেছে, এই লাল ঝান্ডাকেই আপনাকে আগলে রাখতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, তবে দুটো কথা বলে শেষ করা। আজ থেকে 4 বছর আগে যখন কৃষক আন্দোলন হচ্ছিল, দিল্লির বুকে অযোধ্যা থেকে এক কৃষক এসেছে, হাতে তার AIKS এর ঝান্ডা, লাল ঝান্ডা, তাতে কাস্তে হাতুড়ি আঁকা। তাকে একজন রিপোর্টার জিজ্ঞেস করেছে যে আপনি কোথায় থাকেন? ভদ্রলোক জবাব দিয়েছেন অযোধ্যা। রিপোর্টার তাকে বলছে যে আপনি থাকেন অযোধ্যায়, সেখানে তো রাম মন্দির হচ্ছে, আপনি রামলালার মিছিল ছেড়ে এই বামপন্থীদের এই লাল ঝান্ডার মিছিলে কি করছেন? ভদ্রলোক উত্তর দিয়েছেন যে দেখুন, আমি তো রাম ভক্ত, আমার বাড়িতে রামের পুজো হয়, আমি দিনে 2 বেলা রামের পুজো করি, কিন্তু যখন আমার বাড়িতে খাবার থাকে না, যখন আমার ছেলেটা মেয়েটা মাইনে দিতে না পারার জন্য স্কুলে যেতে পারে না, যখন আমি ফসলের দাম পাই না, তখন কোনো এই ভগবা ঝান্ডাওয়ালা, কোনো এই বিজেপির লোক আমার কাছে এসে বলে না আমার বেঁচে থাকার লড়াইয়ে, আমার ঘামের দামের লড়াইয়ে, আমার শ্রমের দামের লড়াইয়ে যদি কোনো ঝান্ডা আমার সঙ্গে থেকে থাকে, সেই ঝান্ডাটার রং লাল, আর তাই সেই লাল ঝান্ডা নিয়ে আমি আজকে রাস্তায় নেমেছি। আমরা বিশ্বাস করি আপনি হিন্দু মানুষ হন, আপনি রামের পুজো করুন, দুর্গার পুজো করুন, আপনি কারোর পুজো না করুন, আপনি মসজিদে যান, চার্চে যান, গির্জায় যান, যেখানে খুশি আপনার প্রাণের, যেখানে আপনি শান্তি পান সেখানে যান। সেটা না সরকারের মাথা ঘামানোর বিষয়, না কোনো রাজনৈতিক দলের মাথা ঘামানোর বিষয়। রাজনৈতিক দল, সরকারের কাজ আপনার শিক্ষা, বস্ত্র, বাসস্থান, আপনার শিক্ষা, স্বাস্থ্য নিয়ে আলোচনা করা। সেটা কারা করবে? হিন্দুদের জন্য আলাদা হাসপাতাল, মুসলমানের জন্য আলাদা হাসপাতাল তো হয় না। হিন্দুর জন্য আলাদা স্কুল আর মুসলমানের জন্য আলাদা স্কুল তো হয় না, স্কুল একটাই হয়। পশ্চিমবঙ্গের বুকে যখন 4000 স্কুল বন্ধ হয়, সেখানে হিন্দু মুসলমান 2 বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত হয়। পশ্চিমবঙ্গের বুকে যখন একটার পর একটা কলকারখানা বন্ধ হয়, হিন্দু মুসলমান মানুষ উভয়ই তার জীবন থেকে বঞ্চিত হন। এই ভারতের বুকে যখন একটার পর একটা কেন্দ্রীয় শাসিত কারখানা বন্ধ হয়, সেখানে হিন্দু মুসলমান দুজনে মিলে বঞ্চিত হন। আজকে যখন আপনার তেলের দাম বাড়ে, আজকে যখন আপনার খাবারের দাম বাড়ে, চালের দাম বাড়ে, গমের দাম বাড়ে, সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, তা হিন্দু আর মুসলমান হেসেলেকে আলাদা আলাদা করে না। যে কোনো গরিব মানুষ, তার খিদের রং এক, তার কান্নার রং এক, তার যন্ত্রণার রং এক। আর এই যন্ত্রণার রং, কান্নার রংকে কেউ যদি ঠিক করতে পারে, কেউ যদি সঠিকভাবে আগলে রাখতে পারে, সেই পার্টিটার নামই লাল ঝান্ডা। আমি আশা করব যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন, আগামী দিনের লড়াইয়ে, আগামী দিনের আন্দোলনে আপনারা বুঝবেন আপনাদের কঠিন সময়ের বন্ধুকে। যারা শূন্য হয়ে গেছে বলে দিক বিদিকে সারা, মহাশূন্যে নাকি আগের বারের এই পরের বারে নির্বাচনে আমরা চলে যাব, আমরা খালি এটুকু বলতে চাই, সিপিএম শূন্য হবে কি হবে না আমি জানি না, তবে এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের বুকে চোর বাটপাড়া দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএম 1 পা পিছনে হাঁটবে না, 1 পা পিছনে হাঁটবে না। আমরা পার্লামেন্টের ভিতরে থাকি, অ্যাসেম্বলির ভিতরে থাকি, রাস্তাগুলো আমাদের। আমরা এই কথা আপনাকে বলে যেতে চাই, আগামী দিনে যখন SIR হবে, আগামী দিনে যদি ওরা আপনার কাছ থেকে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে চায়, আগামী দিনে ওরা যদি আপনার কাছ থেকে আপনার অধিকার কেড়ে নিতে চায়, আপনার পাড়ায় যদি একজন সিপিএম এর লোক থাকে, ওদের 10 জন তৃণমূল বিজেপির বাহিনীর বিরুদ্ধে ওই একজন সিপিএম এর লোক বুক চিতিয়ে দাঁড়াবে। আপনার ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আমি আশা করব আগামী দিনে এই বাংলাকে বাঁচাতে, আপনার বাড়ির ছেলেমেয়ের ভবিষ্যৎ বাঁচাতে, এই বাংলাকে ওই বিজেপি তৃণমূলের আক্রমণের হাত থেকে বাঁচাতে আপনারা আমাদের হাত সংঘবদ্ধ করবেন, শক্ত করবেন, এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করব। শুকরিয়া। ইনকিলাব।